তো হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্স একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেম ওয়ানের অ্যাকাউন্টেন্সির ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের তো অ্যাকাউন্টেন্সি প্লেলিস্ট করা আছে, সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নিতে পারো। সেখানে সেম ওয়ান পুরো কমপ্লিট করা আছে, তোমরা ওইটাও দেখতে পারো। আজকের ভিডিওতে আমরা যে এমসিকিউগুলো তোমাদের আসবে, যেরকম প্যাটার্ন আসবে, সেগুলো নিয়ে আলোচনা করবো। এবং আমাদের এই এমসিকিউ ভিডিওটা কয়েকটা পার্টে হবে, কারণ একটা ভিডিওতে তো সব এমসিকিউ কভার করা সম্ভব না, তাই কয়েকটা পার্টে আমাদের হবে। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো, ফার্স্ট এমসিকিউটা আমাদের কি বলেছে, হিসাব নিকাশ হলো একটি, মানে অ্যাকাউন্টিং হলো কি কলা বিজ্ঞান, কলা ও বিজ্ঞানের সমন্বয়। এটা কি হবে, মিক্সড, মানে আর্টস অ্যান্ড সায়েন্স বোথ। ঠিক আছে, তাহলে কলা ও বিজ্ঞানের সমন্বয়। তারপর এটা কি বলে যে আধুনিক হিসাব শাস্ত্রের জন্ম হয় কত, 1494, এটা হবে। ও তারপর এটা কি বলছে, হিসাব শাস্ত্রের দুতরফ দাখিলা পদ্ধতির জনক কে, কৌটিল্য, গ্যালিলিও, লুকা প্যাসিওলি নাকি অ্যারিস্টটল। এটার অ্যান্সার হবে আমাদের লুকা প্যাসিওলি। কারণ দেখতে পাচ্ছি এগুলো সব ইয়ারের কোশ্চেন আছে, কেন এগুলো তোমাদের এসেছিল এই ইয়ারে, লুকা প্যাসিওলি। তারপর যে নিম্নের কোনটি হিসাব নিকাশের উদ্দেশ্য বা উপযোগিতা, লেনদেন সমূহের কেন্দ্রীকরণ, তথ্য প্রস্তুতকরণ, আর্থিক ফলাফল নিরূপণ। এর মধ্যে সবকটাই হলো আমাদের অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য, তাহলে ডি হবে এদের সবকটাই। তাহলে তোমরা বুঝতে পারছো তো, এরকম টাইপের তোমাদের এমসিকিউ আসবে, আরো ভ্যারিয়েশন আসবে, আমরা এক এক করে আসছি আস্তে আস্তে। কি বলছে, নিম্নলিখিত কোনটি হিসাব নিকাশের শাখা নয়। বলছে কোনটা অ্যাকাউন্টিং এর ব্রাঞ্চ না, পরিচালন হিসাব নিকাশ, পরিব্যয় হিসাব নিকাশ, আর্থিক হিসাব নিকাশ নাকি হিসাব রক্ষণ। একদম সিম্পল, বুক কিপিং। ঠিক আছে, এইটাই হবে আমাদের। তারপরেরটা কি বলেছে, নিম্নলিখিত কোনটি হিসাব সংক্রান্ত তথ্যের গুণগত বৈশিষ্ট্য না। ঠিক আছে, বোধগম্যতা, বৈশিষ্ট্য নয় বলেছে। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো আমাদের বাদ দিতে হবে, যেগুলো বৈশিষ্ট্য। বোধগম্যতা এটা বৈশিষ্ট্য, মানে অ্যাকাউন্টিং ইনফরমেশনের, যেটা যেটা আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন আমরা বলে থাকি। ঠিক আছে, প্রাসঙ্গিকতা, এইটাও রিলিভেন্সি, নির্ভরযোগ্যতা, উপস্থাপনা, কোনটা বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, ডি হবে আমাদের উপস্থাপনা, প্রেজেন্ট করা, এটাই আমাদের অ্যান্সার হবে। নিম্নোক্তদের মধ্যে কে হিসাব নিকাশ তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, মানে ইন্টারনাল অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইন্টারনাল ইউজার। ঠিক আছে, কি বলছে, ব্যবস্থাপক, সরকার, ক্রেতা সাধারণ, এদের কেউই না। ব্যবস্থাপক যারা ম্যানেজমেন্টের লোক আছে, তারাই হলো হিসাব নিকাশ তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারপরটা কি হচ্ছে, নিম্নের কোনটি হিসাব নিকাশের উদ্দেশ্য বা উপযোগিতা, লেনদেন সময়ের কেন্দ্রীকরণ, তথ্য প্রস্তুতকরণ, আর্থিক ফলাফল নির্ণয়, সবকটাই, যেটা আমরা আগেরবারও আলোচনা করে আসলাম, সবকটাই। হিসাব নিকাশের কোন শাখাটি ব্যবস্থামূলক সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত, আর্থিক হিসাব নিকাশ, পরিব্যয়, এটা তো হলো আমাদের ফাইন্যান্স, এটা আমাদের হলো কস্ট, এটা আমাদের ম্যানেজমেন্ট, পরিচালন হিসাব নিকাশ। যে হিসাব নিকাশ শাখায় পণ্য বা সেবার মূল্য নির্ধারণ ব্যয় নিয়ন্ত্রণ করা হয়, তা হলো কস্ট অ্যাকাউন্টিং। ঠিক আছে, নিম্নোক্তদের মধ্যে কে কে হিসাব নিকাশ করণের তথ্যের বাহ্যিক ব্যবহারকারী নয়। যে বলছে বাহ্যিক ব্যবহারকারী, মানে যারা হলো আউটসাইডে, যারা হলো এক্সটার্নাল ইউজার নয়। বিনিয়োগকারী ও ঋণদাতা, যারা লোন দিচ্ছে এবং ইনভেস্ট করে, তারা এক্সটার্নাল ইউজার। পণ্য সরবরাহকারী, খরিদ্দার, যারা হলো আমাদের গুডস দিচ্ছে এবং যে কিনছে, এবং সরকার ও সাধারণ মানুষ, এরা তিনজনই কি আমাদের বাহ্যিক ব্যবহারকারী। তার মধ্যে নন কে ব্যবস্থাপক বা ম্যানেজমেন্টের লোকের, এরা আমাদের কি ইন্টারনাল। ওকে, যে কোনো কারবারি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল তথ্য প্রকাশ পায় কার থেকে, উদ্যোগপত্র, নগদান বই, লাভ ক্ষতির হিসাব নাকি কোনোটাই না। বলছে যে ব্যালেন্স শিট, ক্যাশ বুক নাকি হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা আমাদের কি হয়, লাভ ক্ষতির হিসাব। হিসাব নিকাশ তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা, ঠিক আছে, এক্সটার্নাল ইউজার, বিনিয়োগকারী, ব্যবস্থাপক, সরকার নাকি কর্মচারী। এর এ দুই এরকম করে আছে, মানে তাহলে এটা কোনটা হবে, এখানে হলো বিনিয়োগকারীও বাহ্যিক ব্যবহারকারীগণ, সরকারও আমাদের বাহ্যিক ব্যবহারকারী, কর্মচারী আর ব্যবস্থাপক, এরা দুজন আমাদের ইন্টারনাল ইউজার। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 1 আর 3 কোথায় আছে, বিয়েরটা বোঝানো গেল। তারপরে আসি কি বলেছে, এবার বলেছে কি স্তম্ভ মেলাতে, ওই যে দেনাদার, হিসাব নিকাশ তথ্যের বাহ্যিক ব্যবহারকারী, ব্যবস্থা, মানে এরকম আছে, এবার দেখতে হবে দেনাদার কোনটা আছে, হিসাব নিকাশ তথ্যের বাহ্যিক ব্যবহারকারী, হিসাব নিকাশ তথ্যের ব্যবহারকারী না হিসাব নিকাশ তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যবস্থাপক, তাহলে ব্যবস্থাপক হিসাব নিকাশ তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, দুয়ের সিটা হবে। সরকার হিসাব নিকাশ তথ্যের বাহ্যিক ব্যবহারকারী, আর দেনাদার কি হিসাব নিকাশ তথ্যের ব্যবহারকারী না। তাহলে এটার কম্বিনেশন হবে 1 এর বি কোনটা আছে, এটাও আছে, এটাও আছে, তারপর কি আছে, দুয়ের সি, তাহলে এটা হবে ডি। বোঝানো গেল, এটা হবে অ্যান্সার। ব্যাপারটা কি বলছে, হিসাব রক্ষণ, হিসাব নিকাশ, লাভ ক্ষতি হিসাব, উদ্ভটপত্র। ঠিক আছে, তাহলে হিসাব রক্ষণ মানে বুক কিপিং, সেটা আমাদের কি জাবেদায় লিখন, এটা হবে। হিসাব নিকাশ মানে অ্যাকাউন্টিং, বিশ্লেষণ ও ব্যাখ্যাকরণ। এবার লাভ ক্ষতির হিসাব, ঠিক আছে, আমাদের কি হবে, আয় বিবরণী, ঠিক আছে, কত ইনকাম হলো। আর উদ্ভটপত্র কি, অবস্থার বিবরণী। তাহলে এই কম্বিনেশনেই বসবে আমাদের, তাহলে এইটা হবে ডি। দেখো, এটা বলেছে যে হিসাব শাস্ত্র, হিসাব রক্ষণ, হিসাব নিকাশ সম্পর্কের ভিত্তিতে নিচে চিত্রটি পূরণ করো। তারপর দেখতে পাচ্ছ যেই ভ্যারাইটির তোমাদের কোশ্চেন গুলো আসতে পারে, সেইগুলো এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এরকম টাইপের তোমরা এমসিকিউ, নর্মাল যে খালি কিছু বলা আছে টিক দিতে হবে, এরকম এরকম তোমাদের বিশ্লেষণ করে করে উত্তর দিতে হবে। হিসাব রক্ষণ মানে কি বলেছে, এটা বুক কিপিং। ঠিক আছে, বুক কিপিং, এটা আমাদের কি আছে, হিসাব শাস্ত্র, মানে এটা কি অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সির মধ্যেই তো এই হিসাব রক্ষণ আসে, এবং হিসাব রক্ষণ থেকে আমাদের কি হয়ে থাকে, আমাদের অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ হয়ে থাকে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার হবে সি। তো যে হিসাব নিকাশকরণের মূল শাখা, ঠিক আছে, কি একটা আর্থিক, একটা পরিচালন, একটা আমাদের কি হবে, পরিব্যয়। ঠিক আছে, এটা তোমরা লিখে নাও অ্যান্সারটা। এক্ষেত্রে আমাদের কি যাবে, পরিব্যয়। ঠিক আছে, পরিব্যয় হিসাব নিকাশ, পরিব্যয় হিসাব নিকাশ। ওকে,
এবার দেখো, এবার এই অ্যান্সার গুলো আমরা করি। বলছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হলেন হিসাব নিকাশ তথ্যের ড্যাশ ব্যবহারকারী এবং বিনিয়োগকারী হলে ড্যাশ ব্যবহারকারী। তার মানে কি, ব্যবস্থাপক এটা হলো ইন্টারনাল মানে অভ্যন্তরীণ ব্যবহারকারী, বিনিয়োগকারী হলো বাহ্যিক, তাহলে এটা হবে সি এর এ। ঠিক আছে, তারপরটা মানে সি এরটা হবে। তারপরটা কি হচ্ছে, সরকার হলো কোনো প্রতিষ্ঠানের বাহ্যিক এবং হিসাব নিকাশ তথ্যের কর্মচারীগণ হলো কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ, তাহলে এটা হবে এ। ঠিক আছে, তারপর কি বলেছে যে এটা হলো বিবৃতি আছে এবং কারণ কারণ আছে। ঠিক আছে, এটা হলো রিজনের ওই কোশ্চেনটা। ঠিক আছে, এবার কি বলছে, হিসাব রক্ষণ হলো লেনদেন সমূহের নিয়মিতভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করার কৌশল। ঠিক আছে, এটা বুক কিপিং। আর হিসাব রক্ষণের পূর্বে আর্থিক বিবরণী প্রস্তুত সম্ভব না, একদম দুটোই সঠিক। তবে কি হবে, এ এবং আর উভয় সঠিক। ওকে, কি বলছে, আর্থিক হিসাব নিকাশে যাবতীয় আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা হয়। ঠিক, উৎপাদিত পণ্যের মোট ও একক প্রতি পরিব্যয় ও মুনাফা অর্জনের ক্ষমতা নির্ধারণ করা যায়। পরিব্যয় হিসাব নিকাশ, তাহলে এ সঠিক কিন্তু আর না। ঠিক আছে, তারপরটা কি আছে, কৃষক হলেন হিসাব নিকাশ তথ্যের বাহ্যিক ব্যবহারকারী এবং জনসাধারণের কি হিসাব নিকাশ তথ্যের বাহ্যিক ব্যবহার, ডি হবে। ওকে, তারপরটা কি বলেছে, সাধারণভাবে আমাদের দৈনন্দিন জীবনে যা যা ঘটে তা আর্থিক বা অনার্থিক যাই হোক না কেন তাদেরকে ঘটনা বলে, একদম ঠিক। হিসাব শাস্ত্রের সকল ঘটনাগুলিকে লিপিবদ্ধ করা হয়। কারণটা ভুল আছে, তার মানে কি এ সঠিক কিন্তু আর না, কারণ হিসাব শাস্ত্রে আমরা কি জানি, খালি আর্থিক আর্থিক ঘটনাকে লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, তো নিম্নলিখিত ঘটনাগুলি পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্প উত্তরটি নির্বাচন করে। বলেছে 25,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হলো। ঠিক আছে, গুডস পারচেস করা হলো কত, 25,000 টাকার। ওকে, তারপরটা কি করা হয়েছে, পারচেস করা হলো। তারপরটা কিছু 10,000 টাকা বেতনের চুক্তি একজন কর্মচারীকে নিয়োগপত্র দেওয়া হলো। ঠিক আছে, তারপর বলেছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে 5,000 টাকার পণ্য হতো, তাহলে এটা ড্রয়িংস হলো। ঠিক আছে, এবার কি হচ্ছে, উপরের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কোনগুলি হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হবে। দেখো, 25,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হলো, আমরা কিনা আর্থিক ঘটনা, এটাকেও লিপিবদ্ধ করা হবে। তা বেতনের চুক্তি একজন কর্মচারীকে নিয়োগপত্র মানে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো, এটাকে করা হবে না। বলছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে 5,000 টাকার পণ্য উত্তোলন করলে ড্রয়িংস, এইটাকে করা হবে, তাহলে 1 আর 3কে ধরা হবে। সি 1 এবং 3। ঠিক আছে, দেখো বিক্রয়কে সেলকে রেভিনিউ হিসাবে গণ্য করা হয়। ক্রয় চুক্তি সম্পন্ন হয় বিক্রয়ের সময় অথবা সেবা প্রদানের সময়, দেনাদারকে দেয় ও ধারের মেয়াদ পূর্তির সময়, ক্রেতার কাছ থেকে বিক্রয় লব্ধ অর্থ পাওয়ার সময়। দেখো, এইটা হতে পারে যে অর্থ পাওয়ার সময়, কিন্তু ঘটনা হচ্ছে কি, আমাদের তো অনেক সময় কি ক্রেডিটেও তো বিক্রি হয়ে থাকে, তখন কি আমাদের চুক্তিটা সেটা সম্পন্ন হলে আমরা পরে টাকা পাবো, তার মানে সেটাই রেভিনিউ, মানে কি আমার কাছে টাকা আসা। ঠিক আছে, ইনকাম একটা অন্য জিনিস আমরা বলেছিলাম, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স, সেটাই আমাদের কি হয়ে যাবে, ইনকাম। ঠিক আছে, এগুলো তো বেসিক পার্টসে আলোচনা করা, তোমরা ডিসক্রিপশন বক্সে এগুলো পেয়ে যাবে। ওকে, পুরো প্লেলিস্ট করা আছে অ্যাকাউন্টেন্সি সেম ওয়ানের। ঠিক আছে, তারপরটা কি বলেছে, মোট সম্পত্তি ও দায়ের উদ্বৃত্ত হলো কি, মোট সম্পত্তি মানে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটি, এটা কি আমাদের ক্যাপিটাল বা মূলধন। ঠিক আছে, কোনো ব্যক্তির কাছে থেকে অর্থ পাওনা হলে সেই ব্যক্তি মানে যার কাছ থেকে অর্থ পাওয়া, সে আমার কি ডেটার অ্যাসেট, তাহলে কি হবে, যে আমাকে টাকা দেবে। ঠিক আছে, দেনাদার। তো যে সম্পত্তির উদাহরণ কি, প্রদেয় হুন্ডি মানে বিলস পেয়েবল, মূলধন ক্যাপিটাল, ডেট ক্রেডিটার, নাকি দেনাদার ডেটার, তাহলে ডি হবে দেনাদার। ঠিক আছে, তো তারপরটা কি বলছে, কোনটি হিসাব রক্ষণ বইতে লেখা হয় না। ঠিক আছে, দ্রব্য বিক্রয়, বেতন দেওয়া, কর্মীদের গুণগত মান, এর কোনোটিই না। তাহলে কর্মীদের গুণগত মান আমরা কি আর্থিক ঘটনাগুলোকেই তো হলো বুককিপিং এ ধরবো। মূলধনের প্রকৃতি কি, এটা একটা দায়। ঠিক আছে, এবার কি অন্তর্দায় নাকি বহির্দায়, অন্তর্দায় ইন্টারনাল লাইবিলিটি। যারা ধারে পণ্য ও পরিষেবা দেয় তাদের কি বলা হয়, যারা ধারে পণ্য ও পরিষেবা দেয় তাদের কি বলা হয়, ক্রেতা, পাওনাদার, বিনিয়োগকারী নাকি কর্মচারী। পাওনাদার, যে আমার কাছে টাকা পাবে, ক্রেডিটার যেটাকে বলা হয়ে থাকে। ওকে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সম্পত্তি না, অ্যাসেট না, সুনাম মানে গুডউইল, এটা একটা সম্পত্তি। প্রদেয় হুন্ডি, বিলস পেয়েবল, এটা একটা লাইবিলিটি। মজুত পণ্য, স্টক, এটাও সম্পত্তি। পেটেন্ট, এটা তাহলে প্রদেয় হুন্ডি বা বিলস পেয়েবল। ঠিক আছে, এটা একটা লাইবিলিটি। নিম্নলিখিত কোনটি লেনদেন, এবার লেনদেন আমাদের ট্রানজাকশন আইডেন্টিফাই করতে বলেছে। মিস্টার রায়কে ব্যবস্থাপক হিসাবে মাসিক 10,000 বেতনে নিয়োগ করা, বোনের বিয়েতে উপহার প্রদান করা এবং 20,000 টাকা দিয়ে ব্যাংকে একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলা, চলতি হিসাব করে। দেখো, মিস্টার রায়কে ব্যবস্থাপক হিসাবে 10,000 টাকা বেতন নিয়োগ করে, এটা তো আমাদের কি অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, এক্ষুনি বলে আসলাম। বোনের বিয়েতে উপহার প্রদান, এটা গিফট। ঠিক আছে, কিন্তু 20,000 টাকা দিয়ে একটা চলতি হিসাব কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে সি, এটার অ্যান্সার কি হয়ে যাবে আমাদের সি। নিম্নলিখিত কোনটি দায় নয়, মানে লাইবিলিটি না। মূলধন লাইবিলিটি, প্রদেয় হুন্ডি, বিলস পেবেল লাইবিলিটি, অনিশ্চিত মানের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা মানে প্রভিশন। ঠিক আছে, আর হলো পেটেন্ট রাইট, তাহলে এইটা ডি। বলছে কোনো সম্পত্তি ক্রয় মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, কোনোটাই না। তাহলে কোনো সম্পত্তি যখন অ্যাসেট পারচেজ করে, এটা কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধন জাতীয় ব্যয়। কি বলছে দেখো, চলতি দায় অন্তর্ভুক্ত মানে কারেন্ট লাইবিলিটি, প্রদেয় হুন্ডি, বিলস পেয়েবল। ঠিক আছে, তারপরটা বলছে মজুত পণ্য মানে স্টক, তারপরটা হচ্ছে প্রাপ্য হুন্ডি, বিলস রিসিভেবল নাকি পাওনাদার, আর যে আমার কাছে ক্রেডিটার। তার মানে দুটোই, এই 1 আর 3, বিলস পেয়েবল এবং পাওনাদার, তাহলে অ্যান্সার হবে সি 1 আর 3। বিনিয়োগ হলো ইনভেস্টমেন্ট, একটা ব্যয়, একটি আয়, একটি দায় নাকি একটি সম্পত্তি। সম্পত্তি আমাকে ভবিষ্যতে কোনো সুবিধা দেবে। নিচের কোনটি মূলধন জাতীয় খরচ মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মজুরি, বাড়ি বানানোর জন্য মজুরি, বাড়ি মেরামত খরচ, নাকি হলো বেতন। ওয়েজেস তো হবে না,
বেতনও স্যালারিও হবে না। এবার প্রবলেম হচ্ছে বাড়ি বানানোর জন্য যে মজুরি নাকি বাড়ি মেরামতের জন্য খরচ। বাড়ি বানানোর জন্য যে মজুরি প্রদান করা হয়েছে সেটা হবে, কেন বাড়ি তৈরি হচ্ছে, তাহলে এটা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যেই পড়ছে, তার যে ওয়েজেসটা সেটা ধরা হবে। অলিক সম্পত্তি বা ফিকটিসিয়াস অ্যাসেট একটি উদাহরণ কি, মানে ফিকটিসিয়াস অ্যাসেট মানে কি প্রিলিমিনারি এক্সপেন্সে, যে প্রাথমিক যে খরচ করা হয় সেইটা হবে। উত্তোলন ড্রয়িং এর প্রকৃতপক্ষে কি মূলধনের বৃদ্ধি, মূলধনের হ্রাস নাকি সম্পত্তি বৃদ্ধি, মূলধনের হ্রাস, বি হবে। পণ্য দ্রব্য বলতে বোঝায় যা সম্পত্তির মতো ব্যবহার করা হয়, যা ক্রয় করা হয় কিন্তু বিক্রি করা হয় না, যা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়। যেটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় সি গুডস, সেইটাকেই বলা হয়ে থাকে। এটা কি বলছে, যে সমস্ত ব্যয় একবার ঘটলে দীর্ঘদিন ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। এটা আমাদের কি হবে, এটা আমাদের সঠিক হবে। ঠিক আছে, যে ব্যয় মূলত মূলধন জাতীয় ব্যয় এবং ব্যয়ের ফল একাধিক হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে বিলম্বিত, দুটোই তাহলে ঠিক হবে, এ এবং আর দুটোই ঠিক। তাহলে এটা অ্যান্সার হবে সি। অচলতি দায় যে সমস্ত দায়কে বোঝায় যা স্বল্পমেয়াদী ভিত্তিতে গ্রহণ করা হয়, মানে বলছে যে ফিক্সড লাইবিলিটি যেটা স্বল্পমেয়াদী ভিত্তিতে, না এটা ভুল। বলছে অচলতি দায়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত ডিবেঞ্চার, মর্টেজ, লোন এগুলো পড়ে। এটা তাহলে ঠিক আছে, তার মানে আর সঠিক কিন্তু এ নয়। ওকে। দৃশ্যমান সম্পত্তি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, ঠিক। অদৃশ্য সম্পত্তি চোখে দেখা যায় না ও স্পর্শ করা যায় না, একদম ঠিক। তাহলে তাহলে দুটোই ঠিক, ঠিক আছে। মূলধন হলো মোট সম্পত্তিতে মালিকের যে পরিমাণ দাবি থাকে, ঠিক। মোট সম্পত্তি থেকে বহিরাগত দায় বাদ দিলে মূলধনের পরিমাণ জানা যায়, তাহলে দুটোই এখানে ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এ হবে। মুনাফা বা প্রফিট হলো কোনো হিসাবকালের খরচের অতিরিক্ত রেভিনিউ, ঠিক আছে। কোনো প্রতিষ্ঠানে আনুষঙ্গিক কাজকর্মের ফলে সম্পত্তির বৃদ্ধি করলে লাভ বলা হয় পূর্ণ মেশিন অতিরিক্ত দরে বিক্রয় হলে, তাহলে দুটোই ঠিক এক্ষেত্রে, কিন্তু আর এর ক্ষেত্রে এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে। এটা কি হচ্ছে অনগদ লেনদেন, ঠিক আছে। নন ক্যাশ ট্রানজাকশনের মধ্যে কি পড়ে, একটা হলো ক্রেডিট ট্রানজাকশন, তারপরটা কি বলেছে কাগজি লেনদেন, ঠিক আছে। যেরকম আমাদের কি হয়ে গেল ডেপ্রিসিয়েশন, ওকে, ব্যাড ডেট, এইগুলো আমাদের কি সব কাগজি লেনদেন। তারপরে কি আছে, ওই যে সম্পত্তি প্রকৃত অলিক সম্ভাব্য, ঠিক আছে। তারপরে বলেছে প্রকৃত থেকে অচলতি চলতি স্পর্শনীয় সম্পত্তি, তারপরটা কি আছে অস্পর্শনীয় হবে। এটা কি হচ্ছে চলতি সম্পত্তি, চলতি সম্পত্তির মধ্যে কি হতে পারে, একটা হলো আবর্তনশীল আছে, একটা আমাদের কি লিকুইড মানে তরল, ঠিক আছে, তরল সম্পত্তি যেমন ক্যাশ হয়ে গেল আমাদের। ওকে। তাহলে এইটার অ্যান্সার হয়ে যাবে ডি, অস্পর্শনীয় সম্পত্তি এবং তরল সম্পত্তি। কোন নীতি অনুসারে বলা হয় প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ইকুয়ালস টু স্বত্বাধিকার, মিলায়নের নীতি, আর্থিক পরিমাপ নীতি, প্রাসঙ্গিকতার নীতি না দ্বিতীয় নীতি, নীতি মানে ডুয়েলটি কনসেপ্ট। যে নীতি অনুযায়ী লাভ ক্ষতির হিসাব 1 বছর সময়সীমার জন্য তৈরি করা হয় তাহলে হিসাব কালের ধারণা, মিল করা নীতি নাকি চলমান প্রতিষ্ঠানের ধারণা নীতি নাকি সত্তা ধারণা, এটা হলো অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, ঠিক আছে। 13 এ হবে। তারপর নিচের কোনটি হিসাব নিকাশের মৌলিক অনুমান, ঠিক আছে। প্রাপ্য প্রদেয় সামঞ্জস্যতা সি, এ এবং বি দুটোই হবে। তারপর কি বলছে হিসাব নিকাশের রক্ষণশীলতা নীতি কোন হিসাব ভিত্তিতে দেখা যায়, নগদ ভিত্তি, প্রাপ্য প্রদেয় ভিত্তি, মিশ্র ভিত্তি, কোনোটিই না। এটার অ্যান্সার হবে মিক্সড বেসিসে। নিম্নলিখিতের মধ্যে কোনটি হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না, মালপত্র বিক্রয়, বেতন প্রদায়, কর্মচারীদের গুণগত মান, এটা হবে। মিলনায়নের ধারণা অনুযায়ী, ম্যাচিং কনসেপ্ট অনুযায়ী যাদের মধ্যে করা হয় সম্পত্তি ও দায়, খরচ এবং আয়, ঠিক আছে, এক্সপেন্স, ঠিক আছে, এবং ইনকামের মধ্যে। ওকে। কি বলেছে, কোনো দ্রব্য বিক্রয়ের ফরমাস 1 তারিখে পাওয়া গেছে, 15 তারিখে পণ্য পাঠানো হয়েছে এবং 18 তারিখে তার মূল্যে নগদ পাওয়া গেছে, এক্ষেত্রে আয়ের স্বীকৃতির দিন কোনটি হবে, তাহলে এক্ষেত্রে আয়ের স্বীকৃতির দিন আমাদের হবে 15 তারিখে আমাদের কি পেয়েছে পণ্যটা পেয়েছে সেটাই হবে। কোন ধারণায় বলা হয়েছে যে বস্তুগত প্রমাণের উপর নির্ভর করে হিসাবের বইয়ের লেনদেন লিপিবদ্ধ করা হয়, হিসাবকালের ধারণা, বাস্তবতার ধারণা, সত্তার ধারণা নাকি দ্বৈত ধারণা, কি আছে বাস্তবতার ধারণা। গ্যাপের কি ফুল ফর্ম, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এটাই হবে, বি হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এইগুলো মনে রাখবে। উদ্ভটপত্র দায়ের দিকে মূলধন দেখানো হয় কারণ পৃথক সত্তার ধারণা, দ্বৈত ধারণা, চলমান প্রতিষ্ঠা, মিলকরণ ধারণা, এটা আমাদের কি হবে পৃথক সত্তা, সেপারেট এন্টিটি কনসেপ্ট, ঠিক আছে। বিজনেস এবং ওনার আলাদা। তারপর কি বলে, যে হিসাব পদ্ধতিতে সুবিধা গ্রহীতা ও সুবিধাদাতার পক্ষ দুটি বিচার করা হয় তাই কি বলে তকরারি দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি প্রবর্তন করেন লুকা প্যাসিওলি। আধুনিক হিসাব নিকাশের জনক হলেন লুকা প্যাসিওলি। কে ছিলেন, একজন ব্রিটিশ বৈজ্ঞানিক, ইতালিয়ান খ্রিস্টান পাদ্রী নাকি একজন আমেরিকান লেখক, স্পেনীয় হিসাব রাখেন, তাহলে বি হবে, ঠিক আছে। তারপর আধুনিক হিসাব ব্যবস্থা কোন বছরে শুরু হয়, 1494। কোন পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেনে দুটো পক্ষ দ্বারা প্রভাবিত হয়, দ্বিতরফা বা দুতরফা দাখিলা পদ্ধতি, ঠিক আছে। কোন পদ্ধতি অপূর্ণাঙ্গ অবৈজ্ঞানিক, একতরফা দাখিলা পদ্ধতি। ময়নাগুড়ি ক্লাবের মোট সদস্য সংখ্যা 200 জন, সদস্য প্রতি ক্লাবের বার্ষিক চাঁদা 100 টাকা, ঠিক আছে। তাই 200 জন ইন্টু 100 আমাদের কত হয়ে গেল, কত 20,000 টাকা উঠলো। 60% চাঁদা আদায় হলে 60%, 20,000-এর 60% কত, 6×2 = 12, তাহলে 12,000 আদায় হয়েছে, ঠিক আছে। তাহলে প্রাপ্য প্রদেয় ভিত্তিতে ক্লাবের চাঁদার পরিমাণ কত, মানে অ্যাক্রুয়াল বেসিসে, কি অ্যাক্রুয়াল বেসিসে আমাদের চাঁদার পরিমাণ কত, 20,000-ই হবে, কেন 60% এখনো অব্দি আদায় হয়েছে কিন্তু এখনো তো বাকি 8,000 এখনো তো আদায় হওয়া বাকি আছে, তার মানে আমরা 20,000-ই ধরবো, ঠিক আছে। নগদ ভিত্তিক হিসাব নিকাশে আয় লিপিবদ্ধ করা হয় যখন
আয় প্রাপ্য হয়নি কিন্তু অগ্রিম হিসাব পাওয়া গেছে। পেশায় নিযুক্ত ব্যক্তিরা সাধারণত যে হিসাব নিকাশ পদ্ধতি অনুসরণ করেন সেটা আমাদের কি মিশ্র ভিত্তিক। নগদ আদান প্রদানকে নিয়ে যে হিসাব নিকাশের ভিত্তি তাকে বলা হয় কি নগদ ভিত্তি। হিসাব নিকাশের কোন ভিত্তিতে অপ্রদত্ত আয় ব্যয় অগ্রিম প্রদত্ত আয় ব্যয়কে মিলকরণ করা হয়? প্রাপ্য প্রদেয় ভিত্তিতে। এই হিসাব নিকাশের ভিত্তিতে অন্য বছর প্রাপ্য অর্থ পাওয়া গেলে তা সংশ্লিষ্ট বছর রেভিনিউ বলে বিবেচনা করা হয়, তা হলো আমাদের নগদ ভিত্তি। ভারতে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনের মান আইএফআরএস অনুসরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কত তারিখ থেকে? দেখো এখানে সবকটা অ্যান্সার কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার টাচ করে যাচ্ছি। এইটা আমাদের কি এসে গেল এখন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এর আগে আমাদের অ্যাকাউন্টিং বেসিস, ঠিক আছে, হিসাব নিকাশের ভিত্তি সমূহ, সাধারণ ধারণা নীতি সমূহ, তারপর হলো ব্যবহৃত মৌলিক সমূহ, ফার্স্ট চ্যাপ্টার, এরকম করতে করতে আমরা প্রত্যেকটাতে টাচ করতে আছি। আমরা টিল জিএসটি অবধি আজকের পার্টে কমপ্লিট করবো, তারপরের পার্টে আবার বাকিগুলো করবো, তারপরের পার্টে বাকিগুলো করে আমাদের কি হয়ে যাবে, পুরোটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এটা কি আছে 1 এপ্রিল 2011। কত খ্রিস্টাব্দে ভারতে হিসাব নিকাশ মান মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড তৈরি হয়? এটার অ্যান্সার হবে 77, 1977। স্থায়ী সম্পত্তি হিসাব নিকাশে ভারতের যে হিসাব নিকাশ মানের অন্তর্গত সেটা আমাদের হবে AS10। ভবিষ্যৎ ব্যবস্থা যে ভারতীয় হিসাব নিকাশ মানের অন্তর্গত এটা হবে AS37। তারপর কি বলেছে, ইজারা ভারতীয় হিসাব নিকাশের কোন মানের অন্তর্গত? 116। তারপর যদি ভারতের হিসাব সংক্রান্ত আদর্শ প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি হলো ICAI। মজুত পণ্যের মূল্যায়ন ভারতের কোন হিসাব নিকাশ আদর্শ দ্বারা চিহ্নিত করা হয়? দিয়ে হিসাব নিকাশের মান সময়ের উদ্দেশ্য আমাদের কি আছে? হিসাব নিকাশের মানের প্রয়োগ, পরিকল্পনা, বাজেট, বিনিয়োগের ক্ষেত্রে নির্ভরযোগ্য সিদ্ধান্ত কি, এদের সবকটা। এটা কি আছে আমাদের IFRS, কি আছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। তারপর কি আছে IASB, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তারপর কি আছে ICAI, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। হিসাব নিকাশের মানের সীমাবদ্ধতা কি হলো? এই মান সকলের জন্য বাধ্যতামূলক না, এটাই হবে, ঠিক আছে। তারপরটা কি আছে ASBর পুরো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ঠিক আছে, এটাই হবে। এবার দেখো আমরা জিএসটি তে এসে গেছি, এটাই আমাদের হলো লাস্ট পার্ট, ঠিক আছে, আজকের হলো ভিডিওটার জন্য এমসিকিউ যে আমি তোমাদের সাজেশনটা দিলাম, ঠিক আছে, এটা তোমরা সাজেশন হিসাবেও ধরতে পারো বা এরকম টাইপের আসতে পারে। আর এইগুলোই খুব ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো আমি তোমাদের বললাম, এবং তোমরা তো প্রপার কনসেপ্ট নিয়ে তোমাদেরকে এক্সাম দিতে হবে, সেগুলো আমাদের প্লে লিস্টে দেওয়া আছে। তোমরা জিএসটিটা পুরো জানতে চাও সেইটারও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখানে আমাদেরকে একটা প্লে লিস্ট বানানো আছে, অ্যাকাউন্টেন্সি প্লে লিস্টও তোমরা পেয়ে যাবে। দুটো পার্টে জিএসটি আমাদের ফুল বোঝানো আছে, ওকে। তো চলো কি বলেছে এমসিকিউ গুলো করা যাক, এবং যারা করে এসেছো তারা এগুলো একা একা আনসার করার চেষ্টা করো। এবার দেখো কি বলেছে, আন্তঃরাজ্য বা ইন্টারস্টেট লেনদেনের ক্ষেত্রে কোন প্রকার জিএসটি হয়? ঠিক আছে, ইন্টারস্টেট, ইন্ট্রা বলেন, ইন্টারস্টেট মানে এক স্টেট থেকে অন্য স্টেটে কি হয়, আইজিএসটি। তারপর এটা কি বলছে, ইন্টারস্টেট মানে একটা স্টেটের মধ্যে, তখন কোনটা, সিজিএসটি এসজিএসটি দুটো লাগে। ইনপুট জিএসটি একটা কি অ্যাসেট, কেন আমরা পুরো ডিটেলে আলোচনা করা হয়, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারো কেন এটাকে অ্যাসেট বলা হচ্ছে। আউটপুট জিএসটি এটা কি একটা লাইবিলিটি, ওকে। দায় জিএসটি পূর্ণ হবে আমাদের গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। আইজিএসটি ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। পণ্যের সিজিএসটির হার 9%, এসজিএসটির হার 9% হলে আইজিএসটির হার কত হবে? আইজিএসটি ইন্টিগ্রেটেড 18%। কি বলেছে, অন্তরাজ্য মানে ইন্ট্রাস্টেট মানে ওয়েস্ট বেঙ্গলের ভেতর, কথার কথা ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই আমরা পণ্য বিক্রয় করছি মানে গুডস বিক্রয় করছি, তাহলে এক্ষেত্রে জিএসটির অঙ্ক কোন হিসাব খাতের অন্তর্গত? আমরা কি বলেছিলাম যে টাকা আসলে, ঠিক আছে, তখন আমরা কি লিখবো, আউটপুট, ঠিক আছে, আর টাকা বেরিয়ে গেলে তখন আমরা লিখবো ইনপুট। তাহলে পণ্য বিক্রয় করলাম, ঠিক আছে, সেল করলাম, তাহলে কি টাকা আসলো, তাহলে আউটপুট হবে। তাহলে এটা ক্ষেত্রে কি হবে, সিজিএসটি এবং এসজিএসটি এই দুটো আসবে, আউটপুট সিজিএসটি এবং আউটপুট আমাদের এসজিএসটি, ওকে। তারপরটা কি বলছে, ইউটিজিএসটি মানে ইউনিয়ন টেরিটরি গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। অন্তরাজ্য পণ্য ক্রয়ের ক্ষেত্রে জিএসটির অঙ্ক কোন হিসাব খাতের অন্তর্গত, মানে ইন্ট্রাস্টেট। আবার সে একই, তাহলে পণ্য ক্রয় মানে টাকা, এক্ষেত্রে কি গুডস কিনছি মানে টাকা বেরিয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের ইনপুট, ইনপুট এসজিএসটি এবং ইনপুট সিজিএসটি, ওকে। ডি হয়ে গেল অ্যান্সার, বোঝা গেল। তাহলে এইগুলো আমাদের ছিল জিএসটির হলো আমাদের এমসিকিউ। আমরা এখানে আরেকটা ম্যাথ, যে জিএসটি তোমাদের কিছু নিউমেরিক্যাল দিয়ে কি আসতে হবে তার একটা এক্সাম্পল দেখে নি, চলো। কি বলে দেখো, কলকাতার একটি প্রতিষ্ঠান 12% জিএসটি হারে 6,000 টাকার কাঁচামাল হাওড়া থেকে ক্রয় করে সেটা সম্পূর্ণভাবে দ্রব্যে রূপান্তরিত করে কলকাতায় বিক্রি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি আসবে, সিজিএসটি এবং এসজিএসটি আসবে, ওকে। তাহলে 12% আছে, 12% তাহলে ভাগ হয়ে যাবে 6%, 6% করে, ঠিক আছে। তাহলে 6,000-এ 6%, 360, 360 করে পড়বে, আর এইদিকে হলো 10,000-এ 18%, 1,800 টাকা, তার ভাগ 900, 900। তাহলে আমাদের যখন জিনিস কিনলাম ফার্স্টে, তাহলে আমাদের কি জিনিস কিনলে মানে টাকা বেরিয়ে গেল, তাহলে ইনপুট হবে, এবং পরে যখন বিক্রি করলাম টাকা আসলো তাহলে আউটপুট হবে, তাহলে এইটা হবে ইনপুট সিজিএসটি 360, ইনপুট এসজিএসটি 360, আউটপুট সিজিএসটি 900 এবং আউটপুট সিজিএসটি 900, ঠিক আছে। এবার তোমরা যদি পুরো প্রপার বুঝতে চাও জিএসটিটা, এটা আমি আগেও বললাম যে জিএসটির প্লে লিস্ট করা আছে, তোমরা চেক করতে পারো দুটো পার্টে, ডেসক্রিপশন বক্সে ভালো করে বোঝা আছে, সেটা চেক করে এসে তাহলে তোমরা পুরো জিএসটি বুঝে যাবে, ঠিক আছে, একদম খুবই ভালোভাবে প্রত্যেকটা নিউমেরিক্যাল দিয়ে জার্নাল দিয়ে করা আছে, ওকে। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, যাদের যাদের কেমন প্যাটার্নের এমসিকিউ আসবে বা কি কি এমসিকিউ তোমরা এখন
পাবে নতুন এক্সামের জন্য অ্যাকাউন্টেন্সিতে। এরপর কস্টিংও আসবে, ট্যাক্সেশন আসবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে আসবে। সেইগুলো তোমরা চেক করে নিতে পারো এবং তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকের পার্টে আমাদের জিএসটি অবধি হলো এবং পার্ট 2 তে এরপরে আমাদের জিএসটির পর থেকে বাকিগুলো হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।